হ্যালো, কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা? ফেসবুকে যারা আছেন, বর্তমানে লাইভে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। যদিও বা প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আমরা এখন ঘরবন্দি, সেই কারণে নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেইখানেই আমরা যতটুকু পারছি অবদান রাখার চেষ্টা করছি। আজকে আমি বাংলা একাডেমিক প্রণীত বাংলা বানানের নিয়ম এর উপর ক্লাসটি নিব। আমি সুলতান মাহমুদ, প্রভাষক, বাংলা বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আমরা প্রথমে আসি বাংলা বানানের নিয়ম। আমরা দেখতে পাই যে বাংলা বানানের ক্ষেত্রে প্রচুর ভুল হয় আমাদের, আর শিক্ষার্থীরাও বানান লিখতে গিয়ে তাদের খাতার প্রচুর ভুল হয়। এবং ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে যদি বলি, যারা ফেসবুকে অনেক সময় কমেন্ট স্ট্যাটাস করেন, তাদেরও দেখা যায় অনেক প্রচুর বানানে ভুল হয়। সেই জন্য বাংলা একাডেমি এই বিশৃঙ্খলা দূর করার জন্য একটা প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করেছে। সেটাই এখন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পাঠ্য, সেখান থেকে আমরা আলোচনা করছি। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। এর মধ্যে দুটো ভাগ, যদি একটা দেখি, তৎসম শব্দের ক্ষেত্রে আর অতৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম শব্দের ক্ষেত্রে আমরা প্রথমে আসি তৎসম শব্দ। তৎসম শব্দের ক্ষেত্রে 1 নম্বর নিয়ম, এই নিয়মে ব্যতিক্রম ছাড়া এই নিয়মের ব্যতিক্রম, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া, এটা লিখে আমরা তাহলে সুবিধা হবে। এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত থেকে আগত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। যেমন সংস্কৃত থেকে আগত বানানগুলো যেমন ছিল, যেমন নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই বানানগুলো অপরিবর্তিত থাকবে, যেমনটা এসেছে সেভাবেই থাকবে। পরবর্তী আমরা 2 নম্বর নিয়মে যাই। যেসব তৎসম শব্দের বানানে হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ উভয় শুদ্ধ ছিল। উভয় শুদ্ধ ছিল। সেক্ষেত্রে বর্তমানে শুধু হ্রস্ব বা তার কার চিহ্ন বসবে। কার চিহ্ন বলতে আমরা বুঝি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলাফল, এটা আমরা সবাই জানি। সেজন্য আমরা বলছি যে শুধু হ্রস্ব বা তার কার চিহ্ন,
ব্যবহৃত হবে। যেমন আমরা যদি দেখি উদাহরণটি, ধমনী, শ্রেণী, পল্লী, বাড়ি, এই বানানগুলো এখন আর দীর্ঘিত হবে না, অসুবিধা। তাহলে আমরা দেখি দ্বিতীয় নিয়ম, যেসব তৎসম শব্দের বানানে রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ উভয় শুদ্ধ ছিল, সেক্ষেত্রে বর্তমানে শুধু রস্বই, রস্যউ বা তার কার চিহ্ন ব্যবহৃত হবে। উদাহরণ আমরা আসি, যেমন ধমনী, শ্রেণী, পল্লী, বাড়ি, কিংবদন্তি, খঞ্জনী ইত্যাদি। এরকম আরো যে সমস্ত শব্দ আছে সবগুলো এখন রস্বই বা রস্য দিয়ে লিখতে হবে। যেমন আমরা রস্যকার দিয়ে যদি দিই চুল্লি, আমরা একটু মুছে ফেলতে হবে উপর থেকে, মুছি। শিক্ষার্থীরা ইচ্ছা করলে খাতায় তুলতে পারো এইটু, আর কমেন্ট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। 3 নম্বর নিয়ম, রেফের পর, রেফটা নিশ্চয়ই ছিল তোমরা, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, হবে না। যেমন আমরা আসি, পূর্বে যেমন লেখা হইতো অর্জন, যদি লিখত তাহলে লিখত এই যে এইরকম অর্জন, কিন্তু বর্তমানে হবে অর্জন, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আবার একইভাবে বর্জন, যেমন কার্য, সূর্য ইত্যাদি। তাহলে 3 নম্বর নিয়মটা হলো রেফের পর, রেফের পর, এটা রেফের পর, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন অর্জন, এই অর্জনটা এটা হবে না, এটা হবে না, হবে হচ্ছে এটা অর্জন, বর্জন, কার্য, সূর্য। এরকম ভাবে আরো বহু উদাহরণ আমরা দিতে পারি। যেমন কার্তিক লেখার ক্ষেত্রে, কার্তিক, কার্তিক, এই কার্তিকও কিছুদিন আগে আমরা এইভাবে লিখতাম, হ্যাঁ, তাহলে এইটা হবে না, হবে কার্তিক। এভাবে আরো উদাহরণ দেওয়া যায়। আমরা এর পরবর্তী নিয়মে চলে যাই। 3 নম্বর নিয়ম গেল তৎসম শব্দের বানানের। 4 নম্বর নিয়মে আমরা যদি আসি, দেখি সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পড়ে থাকে। পূর্বপদে অন্তঃস্থিত ম এর স্থানে, ম এর স্থানে অনুস্বার, অনুস্বার হবে। যেমন অহম যোগ কার, কি হয়ে গেল? অহংকার, অহংকার।
সম যোগ গীত, তাহলে কি হলো? সঙ্গীত। আমরা নিয়মটা আরেকবার করে নিই। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পড়ে থাকে, অর্থাৎ দুইটা পদ পূর্বপদ পরপদ। পরপদে যদি ক খ গ ঘ এই চারটার যে কোনো একটি থাকে, তাহলে পূর্বপদের যে ম, এই ময়ের স্থানে অনুস্বার হয়ে যাবে। যেমন অহম যোগ কার, অহংকার, সম যোগ গীত, সঙ্গীত। এভাবেই লেখা যায়। আরো শব্দগুলো দিচ্ছি, ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা চেষ্টা করো করার জন্য। যেমন এভাবে করতে পারো ভয়ঙ্কর, ভয়ঙ্কর, শুভঙ্কর, শুভঙ্কর, এই শব্দগুলো তোমরা চেষ্টা করো করে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে আমরা চতুর্থ নিয়ম শেষ হলে আমরা পঞ্চম নিয়মে যেতে পারি। আমরা সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ শেষে এটা একটু বুঝি, বুঝতেই হচ্ছে। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘই কারান্তরূপ সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী, সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী রস্বইকার, রস্বইকার বুঝি নিচেরটা। যেমন আমরা উদাহরণে যাই, গুণী, এটা হয়ে যাবে গুণীজন। যদি গুণী থেকে যাই গুণীজন, প্রাণী, প্রাণী ছিল এই দিয়ে এটা হয়ে যায় প্রাণী। এরকম তবে একটু স্টার চিহ্ন দিয়ে এটা লিখে রাখতে হবে। ইন প্রত্যয়ান্ত শব্দের, ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে তয়বয় সংযুক্ত বা তা যদি থাকে, তয়বয় সংযুক্ত যদি থাকে তাহলে রস্বইকার হবে। তাহলে রস্বইকার হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, কৃতি, এই যে দীর্ঘইকার দিয়েছিল, এই কৃতি হয়ে যাবে কৃতিত্ব। যেমন দায়ী, এই দায়ী হয়ে যাবে রস্বইকার, দায়িত্ব। এরকম ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। আমরা পরবর্তী নিয়মে যাই, 5 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়মে যাই। যদি তোমাদের বুঝতে অসুবিধা আবার কমেন্টে জানাতে পারো। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘই কারান্তরূপ সংস্কৃত ব্যাকরণ নিয়ম অনুযায়ী রস্বইকার হয়ে যাবে। হ্যাঁ, গুণী সেটা সমাসবদ্ধ রূপে গিয়ে গুণীজন, প্রাণী সেটা দীর্ঘইকার দিয়েছিল, সেটা সমাসবদ্ধ রূপে প্রাণী রস্বইকার হয়ে গিয়েছে, প্রাণীবিদ্যা। তবে ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে তয়বয় সংযুক্ত বা তয়াকার তা যদি থাকে,
সেক্ষেত্রেও রস্বইকার হয়ে যাবে। যেমন কৃতি, সেটা সমাজবদ্ধ রূপে গেলে কৃতিত্ব, দায়ী, দায়িত্ব, এভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা একটু বুঝতে পারি। 6 নম্বর নিয়মে আসি আমরা। 6 নম্বর নিয়মটা হবে শব্দের শেষে বিসর্গ হবে না। শব্দের শেষে বিসর্গ হবে না। আমরা উদাহরণ দিলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। যেমন ইতস্তত, হ্যাঁ, প্রধানত, মূলত, এগুলো শেষে আগে বিসর্গ ব্যবহৃত হতো, এখন আর বিসর্গ ব্যবহৃত হবে না। ইতস্তত, প্রধানত, মূলত, ফলত, কার্যত, এরকম আমরা উদাহরণ দিতে পারি। শব্দের শেষে বিসর্গ হবে না, যেমন ইতস্তত এর শেষে বিসর্গ হবে না, প্রধানত বিসর্গ হবে না, মূলত, কার্যত, ফলত, এরকম আরো বহু উদাহরণ দেওয়া যায়। তবে মাঝখানে বিসর্গ হবে, হ্যাঁ, যেমন আমরা যদি লিখি পূর্ণ, সেক্ষেত্রে বিসর্গ দেওয়া যেতে পারে। এই হচ্ছে তৎসম শব্দের বানানের নিয়মগুলো। এরপর যে আমরা অতৎসম শব্দ বানানগুলো লিখতে পারি। শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে আমি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, তৎসম শব্দের বানান আমরা 6টা বানানের ক্ষেত্রে লিখেছি। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে আমরা এই ক্ষেত্রে চলে যাই হচ্ছে অতৎসম শব্দের বানান। তৎসম শব্দের বানান দেখলাম। অতৎসম বলতে আমাদের দেশি বিদেশি তদ্ভব এই সমস্ত শব্দগুলোকে বলা হয়। তাহলে তৎসম ছিল, আমি এটা সামনে বলতে দিয়েছি অতৎসম শব্দের সেই আমরা ওই 2 নম্বর নিয়মটা যেটা করেছি, সকল এখানে দিই সকল অতৎসম শব্দ, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, শব্দের ক্ষেত্রে কেবল রস্যৌ বা তার কার চিহ্ন ব্যবহৃত হয়। ওই আগের নিয়মটার মতোই কার চিহ্ন। ব্যবহৃত হবে। যেমন আমরা উদাহরণে আসতে পারি আরবি, আসামি, ইংরেজি। আরবি, আসামি, ইংরেজি, কাহিনী, ওকালতি, এই নিয়মটা প্রযোজ্য হবে। সকল অতৎসম শব্দ বা অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র সকল শব্দের ক্ষেত্রে কেবল রস্যৌ বা তার কার চিহ্ন ব্যবহৃত হবে। এখানে এটার উপনিয়ম হিসেবে আমরা ধরতে পারি একের তাহলে এটা একের এক যদি 2 নম্বর নিয়ম আমরা যদি এখানে আরেকটা নিয়ম আছে, যেমন পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত
নির্দেশকের ক্ষেত্রে রস্বইকার ব্যবহৃত হবে। রস্বইকার ব্যবহৃত হবে। যেমন পদাশ্রিত নির্দেশক ব্যবহার করলে সেটা রস্বইকার দিয়ে দিতে হবে। লোকটি, লোকটি, বালকটি, বালক, বালকটি, ছেলেটি, ছেলেটি। আমরা একটু মুছি। এর মধ্যে আরেকটা নিয়ম, 1 1 2 যদি হয় তাহলে 1 এর 3 দেওয়া যেতে পারে। সর্বনাম ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, সর্বনাম ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ও যোজক পদ রূপে কয় দীর্ঘই, কয় দীর্ঘই কার হবে, দীর্ঘই কার হবে। সর্বনাম ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ও যোজক পদ রূপে এই কয় দীর্ঘই কার্যে, হ্যাঁ, কয় দীর্ঘই কার্যে। সেক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি। যেমন এটা কি বই, হ্যাঁ, যদি উত্তরটা যদি আমরা একটু বলে দিই যে উত্তর যদি হ্যাঁ অথবা না ইত্যাদিতে যদি না আসে তাহলে কয় দীর্ঘই কার হবে। যেমন এটা কি বই, তাহলে নিশ্চয়ই এক কথার উত্তর আসবে না, হ্যাঁ অথবা না আসবে না। এটা কি বই, তুমি কি করছো, হ্যাঁ, তুমি কি করছো। এই ক্ষেত্রে হ্যাঁ এরকম যদি হয় তাহলে কয় দীর্ঘই কার হবে। কিন্তু যদি স্ট্রাকচার যদি আমরা এই নিয়মটা একটু এক্সটেন্ডেড দিতে পারি, কিন্তু যদি প্রশ্ন উত্তর হ্যাঁ বা না দিয়ে শেষ হয়ে যায়, তাহলে প্রশ্ন উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে শেষ হয়ে যায় তাহলে কয় হ্যাঁ রস্বইকার দিয়ে যেমন তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তো উত্তরে বলা যায় যে হ্যাঁ অথবা যদি যে থাকে তাহলে হ্যাঁ, আর যদি যে না থাকে তাহলে বলবে না। এরকমই তুমি কি গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, খেয়েছিলে, হ্যাঁ, যদি খেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, উত্তর চলে আসছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই রস্বইকার দিয়ে দিতে পারবো। আমরা একটু মুছি তারপরে আসি। এরপরের নিয়ম যদি আসি, যেমন
অনুস্বার এবং উ এর বর্ণনা, উ এর ব্যবহারটা যদি আমরা আসি তাহলে দেখতে পাই অতৎসম শব্দের ক্ষেত্রে অতৎসম শব্দের অনুস্বার এবং উ এর ক্ষেত্রে অতৎসম শব্দের ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে শব্দের শেষে অনুস্বার হবে। অনুস্বার হবে, যেমন ঢং, সং, ভং, ঢং, ভং, এরকম প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুস্বার। এরকম ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। রং, পালং, রং, পালং প্রভৃতি। তবে এখানে একটা কথা আছে, আমরা বললাম যে প্রাসঙ্গিক ক্ষেত্রে শব্দের শেষে অনুস্বার। তবে অনুস্বারের সাথে যদি স্বর চলে আসে তাহলে ও হবে। যেমন বাঙালি, এই যে স্বর চলে আসাতে আর অনুস্বার হবে। বাঙালি, ভাঙা, বাঙালি, এরকম ভাবে চলে আসবে। রঙিন, রঙের। তবে বাংলা ও বাংলাদেশ বানান, বাংলা এবং বাংলাদেশ বানান সেটা অনুস্বার দিয়ে হবে। অনুস্বার দিয়ে আমরা আরেকবার একটু দেখতে পারি। অনুস্বার এবং ওর ক্ষেত্রে অতৎসম শব্দের ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে শব্দের শেষে অনুস্বার ব্যবহৃত হয়, যেমন ঢং, সং, ভং, রং, পালং, এরকম। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো অনুস্বারের সাথে যদি স্বর চলে আসে, তাহলে অনুস্বার না হয়ে হবে ও। যেমন এই আমরা লিখলাম বাঙালি, ভাঙা, রঙিন, রঙের, এরকম। এগুলোর সাথে দেখো তোমরা প্রত্যেকটার সাথে কি চলে আসছে, স্বর চলে আসছে। স্বর চলে আসার কারণে সেখানে অনুস্বার ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয়েছে ও। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে বাংলা এবং বাংলাদেশ, এর বানানে অনুস্বার দিয়ে হবে। আমরা একটু বুঝছি। এরপর আসতে পারি ক্ষীয় এবং খ এক। ক্ষীয়, খ এর ব্যবহার যদি দেখি, অতৎসম শব্দে শব্দের বানানে ক্ষীয় হবে না, খ দিয়ে লিখতে হবে। অতৎসম শব্দের বানানে
ক্ষীয় হবে না, খ দিয়ে লিখতে হবে। যেমন খিদে, খুদ, খের, খুর, গরুর খুর, খুর, এই সমস্ত বানানোর ক্ষেত্রে ক্ষীয় হবে না, হবে খ। তাহলে আমরা আরেকবার দেখি, অৎসম শব্দের বানান ক্ষীয় হবে না, খ দিয়ে লিখতে হবে। যেমন খিদে, খুদ, খের, খুদ, এরকম। এরপর আসি আমরা যে সমস্ত জটিলতাগুলো আসে সেই ক্ষেত্রে আমরা দেখি বর্গীয় জ এবং জয়ের ব্যবহার। এটা যদি আমরা দেখি প্রাসঙ্গিক ক্ষেত্রে বাংলায় প্রচলিত বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানান বাংলা ব্যাকরণে বাংলা ভাষা ধ্বনি পদ্ধতি অনুযায়ী, বাংলা ভাষা ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে, ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন কাগজ, জাদু, এরকম ভাবে আমরা উদাহরণ দিতে পারি জাহাজ, জুলুম, জেব্রা। জাহাজ, জুলুম, জেব্রা প্রভৃতি। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ইসলাম ধর্ম সংক্রান্ত শব্দের বানানে, ইসলাম ধর্ম সংক্রান্ত শব্দের বানানে বর্গীয় জ ব্যতীত জ দিয়ে লেখা যাবে, বানানে জ দিয়ে লেখা যাবে। যেমন আমরা উদাহরণ দিই, অজু, আজান, নামাজ, এরকম দেওয়া যায়। মুয়াজ্জিন, জোহর, রমজান, হজরত, এরকম। হজরত, আমরা একটু দেখে নিই বাংলায় প্রচলিত বিদেশি শব্দের বানান বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন কাগজ, জাদু, জাহাজ, জুলুম, জেব্রা, অর্থাৎ সেক্ষেত্রে বর্গীয় জ দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ইসলাম ধর্ম সংক্রান্ত শব্দের বানানে জ দিয়ে লেখা যায়। আমরা এখানে একটু অ্যাড করে দিই, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের বানান বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে, সেক্ষেত্রে বর্গীয় জ দিয়ে লেখা যায়। এরপর আসি আমরা হচ্ছে মূর্ধন্য এবং দন্তন্য যে শৃঙ্খলাটা আছে সেটা দেখি। মূর্ধন্য এবং দন্তন্য, হ্যাঁ, মূর্ধন্য, দন্তন্য এর ব্যবহার যদি আমরা দেখি, অতৎসম শব্দে শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হবে না, মূর্ধন্য ব্যবহৃত হবে
দন্তন্য ব্যবহার হবে। যেমন আমরা উদাহরণ দেই, অঘ্রাণ, অঘ্রাণ, কুরান, ঝর্ণা, ঝর্ণা, এরকম আরো উদাহরণ দেওয়া যায়। মানে গভর্নর, পরা, রানী, সোনা, হর্ন, যেমন সোনা লেখার ক্ষেত্রে সোনা, হর্ন প্রভৃতি। আমরা আবার একটু দেখে নেই, অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হবে না, দন্তন্য ব্যবহৃত হবে। যেমন অঘ্রাণ, কোরআন, ঝর্ণা, সোনা, হর্ন, এগুলোতে দন্তন্য ব্যবহৃত হবে। এরপর আমরা এই বিশৃঙ্খলাগুলো দেখতে পাই, সেইখানে হচ্ছে তালব্য, দন্তস্ব, মূর্ধন্য। এর মধ্যে একটা আমাদের কনফিউশন থাকে, তালব্য, মূর্ধন্য, দন্তস্ব। এর ব্যবহারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতৎসম শব্দের বানানে, অতৎসম শব্দের বানানে মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে না, মূর্ধন্যস্ব ব্যবহৃত হবে না। সেক্ষেত্রে তালব্য, দন্তস্ব ইত্যাদি ব্যবহৃত হতে পারে। যেমন অতঃসম, এখানে আমরা একটা জিনিস দিতে পারি, বিদেশি শব্দের বানান, বিদেশি শব্দের বানান, বিদেশি শব্দের বানান, বিদেশি শব্দের বানানে মূর্ধন্যস্ব ব্যবহার হবে না। যেমন কিশমিশ, কিশমিশ, নাস্তা, নাস্তা, পোশাক, এরকম আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব না, সেখানে তালব্য অথবা দন্তস্ব ব্যবহৃত। জিনিস, মশলা, হ্যাঁ, জিনিস, মশলা, হ্যাঁ, প্রভৃতি। কিন্তু মূর্ধন্যস্ব ব্যবহার হবে না, বিদেশি শব্দের বানানে এই মূর্ধন্যস্ব ব্যবহার হবে না, তালব্য কিংবা দন্তস্ব ব্যবহৃত হতে পারে। এরপর আমরা আসি, একটু মুছে দিই, আমরা যেটা দেখি এস, ইংরেজি থেকে এই নিয়মটা লেখা, ইংরেজি থেকে, ইংরেজি বা ইংরেজি থেকে আগত এস এর পরিবর্তে দন্তস্ব, এস এর পরিবর্তে দন্তস্ব ব্যবহৃত হবে। কিন্তু এস এইচ টি আই ও এন, এস আই ও এন, ডাবল এস আই ও এন এর ক্ষেত্রে তালব্য ব্যবহৃত হবে। আমরা দেখি ইংরেজি বা ইংরেজি থেকে আগত এস এর পরিবর্তে দন্তস্ব ব্যবহৃত হবে, কিন্তু এস এইচ টি আই ও এন, এস আই ও এন, ডাবল এস আই ও এন এর ক্ষেত্রে তালব্য ব্যবহৃত হবে। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে দেখতে পাবো। যেমন আমরা যদি স্টেশন লিখি, স্টে, তাহলে স্টেশন, তাহলে
স্টেশন আসতেছে, তারপর আসছে টেলিভিশন, টেলিভিশন এরকম। উদাহরণগুলো আমরা দিতে পারি যে মিশন, সেশন, স্টেশন, মিশন, মিশন, সেশন, সেশন। তবে সংযুক্ত বানানে একটু লিখে নাও, সংযুক্ত এসটি এর স্থলে দন্তস্ব তয় সংযুক্ত। যেমন যে আমরা আগে লিখলাম স্টেশন, মাস্টার, ডাস্টার প্রভৃতি। তাহলে আমরা এই নিয়মটা আরেকবার দেখতে পারি, ইংরেজি বা ইংরেজি থেকে আগত এস এর পরিবর্তে দন্তস্ব হবে, কিন্তু এসএইচ, টিআইএন, এসআইএন, ডাবল এসআইএন এর ক্ষেত্রে তলবস্য ব্যবহৃত হবে। স্টেশন, টেলিভিশন, মিশন, সেশন ইত্যাদি। কিন্তু সংযুক্ত এসটিআর স্থলে এর বিভাজন হবে না, বিশ্লেষণ হবে না, এসটিআর দন্তস্ব তয় সংযুক্ত হবে। স্টেশন, ডাস্টার, মাস্টার, ক্লাস্টার ইত্যাদি। এর পরের নিয়মে আমরা আসি। হর্ষ চিহ্ন, হর্ষ বা হসন্ত চিহ্ন যথাসম্ভব পরিহার করতে হবে। হর্ষ বা হসন্ত চিহ্ন যথাসম্ভব পরিহার করতে হবে। এই হর্ষ বা হসন্ত চিহ্ন আমরা দিয়ে লিখবো না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, বিষয়টা পরিষ্কার হবে। যেমন চেক, চেক লেখার ক্ষেত্রে আমরা হসন্ত না দিলে যেমন উচ্চারণ আমরা করি, এটা যদি বলি চেক, চট, এগুলো উচ্চারণ হবে চেক। হসন্ত না দিয়ে লিখলাম, উচ্চারণ করতে হবে চেক, হসন্ত দেওয়া যাবে না। চট, কলকল, এটা কলকল। এরপর আরো উদাহরণ দিতে পারি আমরা টা, টন, ডিশ প্রভৃতি। এগুলোর ক্ষেত্রে এগুলোর সাথে হসন্ত হবে না, হর্ষ চিহ্ন যথাসম্ভব পরিহার করতে হবে। তবে কথা থেকে যায়, তবে যদি উচ্চারণে বিভ্রান্তি দেখা দেয়, এটা লিখে নাও তোমরা, উচ্চারণে বিভ্রান্তি দূর করার জন্য, বিভ্রান্তি দূর করার জন্য হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে। হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে। আমরা আরেকবার একটু দেখে নিই হর্ষ বা হসন্ত চিহ্ন, যেটা যে নিচে থাকে, রেফ উপরে থাকে, হর্ষ বা হসন্ত নিচে থাকে, যথাসম্ভব পরিহার করতে হবে। চেক, চট, কলকল, টা, টন, ডিশ এরকম বানানগুলো নিচে একটা সময় হসন্ত ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে বাংলা একাডেমি এই নিয়মটা প্রণয়ন করেছে যে এগুলো নিচে আর হসন্ত ব্যবহৃত হবে না। তবে যদি উচ্চারণ বিভ্রান্তি দেখা দেয়, সঠিক উচ্চারণ করার জন্য সেক্ষেত্রে হর্ষ চিহ্ন ব্যবহার করা যেতে পারে। এরপরের নিয়মটায় আসি আমরা। তৎসম ক্ষেত্রে শেষের যে নিয়মটা এটা হচ্ছে ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা যথাসম্ভব পরিহার করতে হবে। ঊর্ধ্বকমা যথাসম্ভব পরিহার করতে হবে। ঊর্ধ্বকমা আমরা এখন খুব প্রচলিত ছিল, এখন বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এই ঊর্ধ্বকমাটা
পরিহার করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, যথাসম্ভব এটা পরিহার করে চলাই শ্রেয়। আমরা বিবিধ কিছু নিয়ম রয়ে গেছে, বিবিধ নিয়মগুলো একটু লক্ষ্য করে নিই। এই নিয়মগুলো একটু গুরুত্বপূর্ণ। দেখি যে সমাসবদ্ধ বিবিধ নিয়মের মধ্যে যা রয়েছে, সমাসবদ্ধ শব্দগুলো, বিবিধ সমাসবদ্ধ শব্দগুলি একসাথে লিখতে হবে, ভেঙে ভেঙে লেখা যাবে। সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হবে। যেমন আমরা যদি দেখি অদৃষ্টপূর্ব, অদৃষ্টপূর্ব এই আলাদা আলাদা করে লেখা যায়, একসাথে লিখতে হবে। অদৃষ্টপূর্ব পিতা পুত্র, পিতা পুত্র আলাদা আলাদা লেখা যাবে, পিতা পুত্র একসাথে লিখতে হবে। বিষাদমণ্ডিত, রবিবার, মঙ্গলবার, বারগুলো লেখার ক্ষেত্রে আমরা যদি রবি বার, মঙ্গল একসাথে মঙ্গলবার বার লেখা, বিষাদমণ্ডিত এরকম আলাদা হবে না, বিষাদমণ্ডিত একসাথে। তাহলে সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হবে, ভেঙে ভেঙে লেখা যাবে না। বিবিধ নিয়মের ক্ষেত্রে 2 নম্বর নিয়মটা আসি আমরা। 2 নম্বর নিয়মটা হচ্ছে বিশেষণ, বিশেষণ এর পরের শব্দ একসঙ্গে লেখা যাবে না, একসঙ্গে লেখা যাবে না। বিশেষণ এর পরের শব্দ একসঙ্গে লেখা যাবে না, আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন আমরা উদাহরণ দিলে বেশ ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ভালো দিন, ভালো, আজকে একটা ভালো দিন, হ্যাঁ যদি লিখি তাহলে ভালো দিন। সুন্দর ফুল একসাথে লেখা যাবে না, বিশেষণের পরের শব্দটা আলাদা। সুন্দর ফুল, সুনীল আকাশ, সুনীল আকাশ। সুন্দরী বালিকা, হ্যাঁ সুন্দরী বালিকা একসাথে লেখা যাবে না, হ্যাঁ এই সুন্দরী বালিকা। বিশেষণের পরের শব্দটা আলাদা করে লিখতে হবে, বিশেষণের সাথে একসাথে লেখা যাবে না। এরপর আমরা যদি আসি 3 নম্বর নিয়মে, বিবিধের না, নাবাচক না, নাবাচক দন্তান্বয়কার না, এবং একটু খেয়াল করে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমরা লেখার ক্ষেত্রে বুঝি না যে নাটা কোথায় লিখবো, শব্দের সাথে থাকবে নাকি শব্দ ছাড়িয়ে লিখবো, আলাদা আলাদা করে লিখবো, একটু খেয়াল করে নাও। নাবাচক না এবং নি, দন্তান্বয় ঋষিতা নি, এর ক্ষেত্রে প্রথমটি স্বতন্ত্রভাবে, প্রথমটি স্বতন্ত্রভাবে বসবে এবং দ্বিতীয়টি সমাসবদ্ধ রূপে বসবে, সমাসবদ্ধ রূপে একসাথে বসবে, একসাথে বসবে। যেমন আমরা যদি লিখি যেমন তুমি কাজটি করো না, তুমি কাজটি করো না। আবার
যদি নি থাকে তাহলে হবে তুমি কাজ, যেমন তুমি কাজটি করনি, তুমি কাজটি করনি, এই যে নটা একসাথে একসাথে হয়ে যাবে। আর করো না, এই নাটা আলাদা হবে। এরকম ভাবে তোমরা আরো উদাহরণ দিয়ে লিখতে পারো। কমেন্ট বক্সে উদাহরণগুলো তোমরা লেখো। আমরা আরেকটু এখানে একটু বাড়িয়ে দিই এই নিয়মটা। না যখন উপসর্গ হিসাবে শব্দের পূর্বে বসে, না যখন উপসর্গ রূপে শব্দের পূর্বে বসে, তখন না একসাথে লিখতে হবে, না একসাথে লিখতে হবে। যেমন না বালক, না মঞ্জু, আর একটু জীবিতের ক্ষেত্রে আরেকটা নিয়ম দিই। 4 নম্বর যদি হয় অধিকন্তর অর্থে, অধিকন্তর অর্থে ও, আমরা শুধু ও এর ব্যবহার করি। ও এর ব্যবহার সংক্ষেপে কার চিহ্ন হবে না, কার চিহ্ন হবে না, পূর্ণরূপে লিখতে হবে, পূর্ণ রূপে লিখতে হবে। যেমন আমরা যদি কোনো কথায় বলি আজও, আজও, তাহলে এরকম কখনো এই একার উপর দিয়ে হবে। যেমন আজও, আজও হবে, হবে আজও। কালো, এখনো, আজও কালো, এখনো প্রভৃতি। এরকম ভাবেই আমরা যদি দেখি দিদিদের সর্বশেষ নিয়মটা আমরা দিয়ে দিই। 5 নম্বরে যদি দিই নিশ্চয়ার্থক, নিশ্চয়ার্থক হিসেবে, নিশ্চয়ার্থক হিসেবে আমরা এই রসই শব্দে ব্যবহার করলে সংক্ষেপে লেখা যাবে না, পূর্ণরূপে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি পূর্ণরূপে, পূর্ণরূপে পূর্ণরূপে লিখতে হবে। এই যেমন আগেরটার মতোই আমরা উদাহরণটা দিই। এখনই, এখনই, আজই, আজই, কাল, কাল, এরকম। নিশ্চয়ার্থক রসই শব্দের ব্যবহার করলে পূর্ণরূপে লিখতে হবে, সংক্ষেপে কার ব্যবহার করা যাবে না। এই ছিল মোটামুটি বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি প্রবর্তিত অতৎসম, তৎসম এবং বিবিধ যে নিয়ম কানুনগুলো ছিল আমরা সবগুলো নিয়মই লিখে দিয়েছি তোমাদের জন্য। এবং কোনো বিভ্রান্তি থাকলে, বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলো উত্তর দিয়ে দেবো। তাহলে ভালো থেকো, নিরাপদে থেকো, সাবধানে থেকো। এই করোনার সময় বাহিরে কেউ যেও না, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা থাকবো। এবং তোমাদের সাথে নেত্রকোনা সরকারি কলেজ
আছে, তোমাদের সুবিধার্থে আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করব। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে শেষ করে দিই। ধন্যবাদ সবাই।